মিশর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল পিরামিড, তাই না? এই মরুভূমির বালির নিচে যে কত রহস্য লুকিয়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। গবেষকরা বছরের পর বছর ধরে সেসব রহস্যের উৎস খুঁজে চলেছেন, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থাপত্য এই পিরামিডগুলোর। কিন্তু প্রশ্ন হলো, এই অবিশ্বাস্য কাঠামোগুলোর শুরুটা ঠিক কোথায় হয়েছিল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা হাজারো পিরামিডের মধ্যে থেকে শুধু একটাই দেখব, মানে যেটা ছিল একেবারে প্রথম, যেখান থেকে সবকিছুর শুরু। আমাদের এই গল্পটা কিন্তু আজকের নয়, আমরা পিছিয়ে যাচ্ছি ৪,৫০০-এরও বেশি বছর। ভাবা যায় কত প্রাচীন এক সময়ের কথা বলছি আমরা। চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কি কি জানব। প্রথমে দেখব কিভাবে পাথরের এক বিপ্লব ঘটে গেল, তারপর এর ভেতরের জটিল নকশাটা বোঝার চেষ্টা করব। জানব এটা পরকালের জন্য কিভাবে একটা যন্ত্রের মতো কাজ করত। এরপর সেই মহান স্থপতির খোঁজ করব, আর সবশেষে দেখব তার রেখে যাওয়া এক অমীমাংসিত রহস্য। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে সাক্কারা থেকে। এখানেই পৃথিবীর প্রথম বিশাল এক পাথরের স্থাপত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা কিনা স্থাপত্যের ইতিহাসকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই যে স্টেপ পিরামিড, এটা শুধু একটা সমাধি ছিল না, এটা ছিল একটা যুগান্তকারী সৃষ্টি। এর ডিজাইন এতটাই নতুন ছিল যে এরপর থেকে প্রায় ১০০০ বছরেরও বেশি সময় ধরে মিশরীয়রা পিরামিড বানানোর অনুপ্রেরণা পেয়েছিল। মানে এখান থেকেই সবকিছু শুরু। আর এই অসাধারণ সৃষ্টির পেছনের মূল মস্তিষ্ক ছিলেন ইমহোটেপ। ব্যাপারটা ভাবুন একবার, তিনি কোনো রাজপরিবারের ছিলেন না, একজন সাধারণ মানুষ হয়েও নিজের প্রতিভার জোরে ফরাওয়ের সবচেয়ে কাছের উপদেষ্টা হয়েছিলেন। আর তার মৃত্যুর হাজার হাজার বছর পর পর্যন্ত মানুষটাকে দেবতা হিসাবে পূজা করত। কি অবিশ্বাস্য! ইমহোটেপের প্রতিভাটা ঠিক এখানেই ফুটে ওঠে। দেখুন, পিরামিডের আগে সমাধিগুলো হতো মাস্তাবা, মানে কাদামাটির ইটে তৈরি সাধারণ ঢিবির মতো। ইমহোটেপই প্রথম কাদামাটির বদলে পাথর ব্যবহার করার সিদ্ধান্ত নেন। তারপর তার মাথায় আসে সেই যুগান্তকারী বুদ্ধিটা, একটা মাস্তাবার উপর আর একটা ছোট মাস্তাবা, তার উপর আর একটা, এভাবে স্তরে স্তরে সাজিয়ে তোলা। আর এভাবেই জন্ম নেয় পৃথিবীর প্রথম পিরামিড, যা সেই সময় ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। মিশর বিশেষজ্ঞ ক্রিস নন্টনের এই কথাটা কিন্তু দারুণ। ইমহোটেপের এই কাজটা শুধু মিশরের জন্য বড় ছিল না, এটা ছিল পুরো মানব ইতিহাসের জন্যই একটা বিশাল পদক্ষেপ। আচ্ছা, পিরামিডের বাইরের অংশ তো দেখা হলো, কিন্তু এর পাথরের আবরণের নিচে কি লুকিয়ে আছে? চলুন এবার সেই ভূগর্ভস্থ জগতের রহস্যটা একটু খোঁজা যাক। ওটাও কিন্তু বাইরের কাঠামোর চেয়ে কম বিস্ময়কর নয়। পিরামিডের ঠিক নিচে ইমহোটেপ তার রাজার জন্য এক বিশাল ভূগর্ভস্থ জগৎ তৈরি করেছিলেন। ভাবুন, সেখানে ছিল ৯০ ফুট গভীর একটা সমাধি, মাইলের পর মাইল লম্বা সুড়ঙ্গ, আর ৪০০রও বেশি ঘর। ফারাওয়ের বিশাল গ্র্যানাইট পাথরের কফিনটাও এখানেই ছিল, যদিও সেটা অনেক আগেই লুট হয়ে গিয়েছিল। এটা আসলে কোনো সাধারণ সমাধি ছিল না, ছিল এক স্থাপত্যের বিস্ময়। আর এই ভূগর্ভস্থ জগতেই প্রত্নতাত্ত্বিকরা এমন একটা জিনিস খুঁজে পান যা আগে কখনো দেখা যায়নি। কি সেটা? পাথরের ছাদে খোদাই করা তারা। এটাও ছিল ইমহোটেপের আরেকটা নতুন ভাবনা। এর আগে কোনো সমাধিতে এমন নকশা ব্যবহারই হয়নি। এই তারাগুলো কিন্তু শুধু সৌন্দর্যের জন্য ছিল না, এর পিছনে একটা গভীর ধর্মীয় বিশ্বাস কাজ করত। এগুলো আসলে ফারাওয়ের জন্য একটা প্রতীকী রাতের আকাশ তৈরি করত। বিশ্বাস করা হতো এর মাধ্যমেই তার আত্মা সমাধির ভেতর থেকেও নক্ষত্রের দিকে যাত্রা করে পরকালে পৌঁছাতে পারবে। এখন আমরা দেখব এই পুরো স্থাপত্যটা শুধু একটা কাঠামো ছিল না, বরং এটা ছিল একটা আধ্যাত্মিক যন্ত্র, যেটা ডিজাইন করা হয়েছিল ফ্যারাওয়ের পরকালের যাত্রাকে সফল করার জন্য। দুটো ভিন্ন প্রত্নতাত্ত্বিকের আবিষ্কার এখানে এসে এক হয়ে যায়। একজন কামেল কুরাশ কিউইচ পিরামিডের চারপাশে এক বিশাল পরীক্ষার মধ্যে একটা হারপুন খুঁজে পান, যা প্রমাণ করে এটা ছিল পরকালের যাত্রার একটা পথ। আর অন্যদিকে ক্রিস্টেল আলভারেজ খুঁজে পান প্রাচীন পিরামিড টেক্সট, মানে ফারাওয়ের পুনরুত্থানের জন্য বিভিন্ন মন্ত্র আর নির্দেশিকা। দুটোকে একসাথে মেলালে বোঝা যায় পুরো কমপ্লেক্সটাই ছিল পরকালের রাজার যাত্রাকে সফল করার জন্য তৈরি করা একটা নিখুঁত যন্ত্র। আমরা ইমহোটেপের সৃষ্টি নিয়ে তো অনেক কিছুই জানলাম, কিন্তু সেই মহান স্থপতির নিজের কি হলো? তার সমাধিটা কোথায়? চলুন এবার প্রত্নতাত্ত্বিক মিরোস্লাভ বার্তার দলের সাথে সেই রহস্যময় মানুষটির সমাধির খোঁজে বের হওয়া যাক। এই অনুসন্ধানটা ছিল দারুণ উত্তেজনার। প্রথম সপ্তাহে একটা খাদ পাওয়া গেল। দ্বিতীয় সপ্তাহে ইমহোটেপের সময়কার কিছু মাটির পাত্র মেলায় আশাটা আরও বেড়ে গেল। তৃতীয় সপ্তাহে একটা সমাধির প্রবেশ দ্বার খুলে গেল, আর চতুর্থ সপ্তাহে ভেতরে একটা সার্কোফেগাসও পাওয়া গেল। সবার মনে তখন একটাই প্রশ্ন, এটাই কি তাহলে ইমহোটেপের সমাধি? কিন্তু সেই উত্তেজনা বেশিক্ষণ থাকল না। সমাধিটা আগে থেকেই খোলা ছিল, যার মানে হলো প্রাচীনকালেই এটা লুট হয়ে গেছে। আর ভেতরের মমিটা এতটাই নষ্ট করে দেওয়া হয়েছিল যে কার সমাধি তা বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ঠিক তখনই দেয়ালের এক কোণে তাদের চোখে পড়ে লাল রঙে আঁকা কয়েকটি অস্পষ্ট চিহ্ন।
প্রথমে মনে হয়েছিল হয়তো এমনি দাগ, কিন্তু চিহ্নগুলো ছিল পু, তুহ এবং ওয়্যার। পুরনো রেকর্ডের সাথে মেলাতেই একটা নাম স্পষ্ট হয়ে উঠল, তা ওয়্যার। এটা ছিল এক যুগান্তকারী মুহূর্ত। তাহলে কে এই তাহাওয়ার? তিনি ইমহটেপ ছিলেন না, কিন্তু তিনিও ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি ছিলেন ইমহটেপের প্রায় ১০০ বছর পরের আরেকজন প্রধান কারিগর এবং ভাস্কর, যিনি পিরামিড তৈরির কাজকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তা ওয়্যারের এই আবিষ্কার ইমহোটেপের গল্পকে আসলে আরও স্প্যামিং ইন্টারেস্টিং করে তোলে। এটা আমাদের দেখায় যে ইমহোটেপের কাজ থেমে থাকেনি, কিন্তু সেই মূল স্থপতির রহস্যটা আজও অমীমাংসিতই রয়ে গেছে। তাহাওয়ারের আবিষ্কার থেকে আমরা বুঝতে পারি যে ইমহোটেপের পর স্থপতিদের একটা নতুন প্রজন্ম এসেছিল। তাহাওয়ার মূল্যবান পাথর দিয়ে পিরামিডের সজ্জায় নতুনত্ব এনেছিলেন, আর তার কাজের জন্য ফারাওয়ের কাছ থেকে তিনি সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন, এই পবিত্র সাক্কারায় সমাধিস্থ হওয়ার সুযোগ। শেষ পর্যন্ত ইমহোটেপের সমাধি খুঁজে পাওয়া যাক বা না যাক, তার আসল উত্তরাধিকার কিন্তু অমর। তার সবচেয়ে বড় কাজ শুধু একটা পিরামিড বানানো ছিল না, বরং একটা পুরো ধর্মীয় বিশ্বাস আর পরকালের ধারণাকে পাথরের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া। তিনি আসলে অনন্তকালের জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি করে গেছেন। ইমহোটেপের কীর্তি হাজার হাজার বছর ধরে টিকে আছে, কিন্তু মানুষটা নিজে আজও এক বিরাট রহস্য। প্রশ্নটা তাই থেকেই যায়, এই মহান স্থপতিকে কি কোনোদিন খুঁজে পাওয়া যাবে? অনুসন্ধান কিন্তু আজও চলছে।